দর্শক, পুড়ে যাওয়া করাইল বস্তি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মনির মিল্লাত। আপনারা এরই মধ্যে জেনেছেন যে গত রাতের ভয়াল আগুনে করাইল বস্তি, যেটি রাজধানীর গুলশান এবং বনানীর একেবারে মাঝামাঝি অংশে অবস্থিত, সেই বস্তির 1/3 পুড়ে গেছে। 5 ঘন্টা ধরে গতকাল আগুন এই বস্তির বড় একটা অংশ জুড়ে সেখানে তাণ্ডব চালিয়েছে, যে কারণে এখানকার বলা চলে যে 1/3 যে বসতি ছিল সেগুলো কিন্তু একেবারে পুড়ে মাটির সাথে মিশে গেছে। আজকে সকালের পরিস্থিতি দেখবার জন্যে এবং যে মানুষজন রয়েছেন, যে বাসিন্দারা রয়েছেন, বস্তিবাসী যারা রয়েছেন, তাদের আজকের দিনের যে জীবন সংগ্রাম সেটি দেখবার জন্য মূলত আজকে সকাল থেকে আমরা করাইল বস্তিতে আছি। এখানের যে পরিস্থিতি সেটি একেবারেই ভয়াবহ। গতকাল এই সকালের এই সময়টাতে হয়তো এই বস্তিবাসীর যারা শ্রমজীবী মানুষজন রয়েছেন, খেটে খাওয়া মানুষজন রয়েছেন, তারা হয়তো এই সময়টাতে সকালে নাস্তা টাস্তা করে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন, কিন্তু আজকে সকালটা তাদের জন্য একেবারেই দুঃস্বপ্নের। কারণ তাদের যে বসত ভিটা ছিল, যেই জায়গাতে তারা রাতে এসে ঘুমাতেন, সেই ঘর একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে। গত রাতে আপনারা জানেন যে একেবারে সন্ধ্যা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত করাইল বস্তি আগুনে পুড়েছে। আজকে সকাল থেকে আমরা যেটি দেখছি যে যেহেতু আগুন গত রাতেই নিভে গেছে, গত রাতেই যে মানুষজন প্রাণ নিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, হয়তো খোলা জায়গায় কিংবা আশপাশের মাঠগুলোতে আশ্রয় নিয়েছিলেন, তারা কিন্তু সকাল থেকেই তাদের যে ঘরের অবশিষ্ট যে অংশটুকু রয়েছে, পুড়ে যাওয়া বসত ভিটা, সেই বসত ভিটায় তারা ফিরে এসছেন এবং তারা নিজেদের মতো করে আসলে খুঁজে দেখছেন যে এখানে মূল্যবান কোনো কিছু আছে কিনা, কোনো কিছু অবশিষ্ট আছে কিনা, যেটি আসলে তারা এখান থেকে নিতে পারেন, বা নতুন করে কেমন করে তারা আবার নতুন এই জায়গাতে জীবন দাঁড় করাবেন, নতুন করে কেমন করে আবার এখানে বসতি গাড়বেন, সেই দুর্ভাবনা নিয়ে আমরা দেখছি যে অসংখ্য মানুষজন তারা নিজ নিজ ভিটায় যেই জায়গাতে তাদের ঘর ছিল সেখানে এসে তারা টিন সরাচ্ছেন, কিংবা যে ধ্বংসস্তূপ রয়েছে সেগুলো সরিয়ে নতুন করে থাকবার এক ধরনের ব্যবস্থা কিন্তু তারা করছেন। অর্থাৎ নতুন একটা জীবন সংগ্রাম কিন্তু শুরু হলো করাইল বস্তির এই অংশটিতে, যে অংশটি আসলে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের যে তথ্য সে অনুযায়ী 1,500-এর মতো ঘর পুড়েছে, 1,500-এর মতো পরিবার তারা বসত ভিটা হারিয়েছে। কিন্তু এই বস্তির যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা যে ধারণাটি পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে তথ্য তার সাথে তাদের যে আসলে পর্যবেক্ষণ, তার মধ্যে অনেকটা তফাৎ। ফায়ার সার্ভিসের হিসেবে 1,500 ঘর পুড়েছে, কিন্তু বস্তিবাসী বলছেন যে সংখ্যাটি আরও অনেক বেশি হবে। কারণ হয়তো আপনারা খোলা চোখে একটি ভবন দেখছেন, কিংবা ইটের গাঁথুনির একটি ছোট্ট একটা স্ট্রাকচার, হয়তো সেটি 1তলা 2তলা কিংবা 3তলা পর্যন্ত হয়েছে, বাইরে থেকে হয়তো 3তলা দেখা যাচ্ছে, কিন্তু সেই 3তলা ছোট যে ভবনটুকু রয়েছে সেই ভবনে হয়তো 20টি পরিবার বসবাস করতো। অর্থাৎ সেই ছোট্ট 3তলা বাড়িতে 20টি পরিবার কিন্তু তারা ঘরহারা হলো। এরকম করে তাদের যে হিসাব সেই অনুযায়ী অন্তত 2,000 পরিবার তাদের বসতি হারিয়েছে, তাদের ঘর পুড়ে গেছে, এবং তাদের নতুন করে জীবন সংগ্রাম যে কেমন করে তারা এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবেন সেই দুর্ভাবনা নিয়ে আমরা দেখছি যে সকাল থেকে সেই মানুষজন তাদের যে ঘর যেগুলো ছিল, যেই জায়গাটি পুড়ে গেছে সেই জায়গাতে এসে অবস্থান নিয়েছেন এবং নিজেদের মতো করে সেই জায়গা থেকে কোনো কিছু অবশিষ্ট আছে কিনা, মূল্যবান কোনো জিনিসপত্র, সেটি তারা খুঁজে দেখছেন। খানিকক্ষণ আগে নিচে একটা পরিবারের সাথে আমার কথা হচ্ছিল, সেই পরিবারের যে পুরুষ সদস্য তিনি আমাদের দেখাচ্ছিলেন যে গতকাল বিকেলের দিকে তিনি নতুন একটি চালের বস্তা কিনে এনেছিলেন এবং তার পরিবারের 4জন সদস্য, সেই ঘর পুড়েছে, তার যে চাল আনা হয়েছিল 1 বস্তা চাল, যিনি বলছিলেন যে নতুন চাল কিনে এনেছিলেন, সে চাল পুড়ে গেছে। এরকম অসংখ্য গল্প আমরা প্রতিনিয়ত এই করাইল বস্তির এই অংশটিতে দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হয়তো তদন্ত কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে, তবে এখন পর্যন্ত পরিষ্কার নয় যে কী কারণে এই ভয়াবহ আগুন, যেটি 5 ঘন্টা ধরে করাইল বস্তির বলা চলে যে 1/3 একেবারে পুড়িয়ে দিয়েছে, একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তবে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির রিপোর্ট হয়তো পরবর্তীতে জানা যাবে যে কী কারণে আগুন লেগেছে। তবে এখানকার বস্তিবাসী যারা রয়েছেন, যাদের সাথে প্রতিনিয়ত আমরা কথা বলছি, তাদের সাথে কথা বলে আমরা ধারণা পাচ্ছি যে বস্তির মাঝামাঝি অংশে সেখানে মিন্টু সাহেবের বাড়ি নামে একটি জায়গা রয়েছে, একটি ঘর রয়েছে, সেখানে রাতের রান্না চড়ানো হয়েছিল বিকেলের দিকটা, সন্ধ্যার যখন আগুনটা লাগে। সেই রান্নার সময় তারা যেটি বলছেন যে কয়েকটি সিলিন্ডার ব্লাস্ট হয় এবং সিলিন্ডার বিস্ফোরণের কারণে সেই মিন্টুর বাড়িতে প্রথমে আগুন লাগে এবং তারপর মুহূর্তের মধ্যে, তারা যেটি বলছেন যে 2-3 মিনিটের মধ্যে সেই আগুনটি আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।
আর গতকাল আসলে আমরা সম্ভাব্য অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ বলছিলাম যে এখানে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ থাকতে পারে, তবে বস্তিবাসী বলছেন যে গণমাধ্যমে রিপোর্ট হবার পর যে অবৈধ গ্যাসের যে সংযোগ ছিল সেগুলো কিন্তু 3-4 মাস আগে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এখন সবগুলো ঘরেই মূলত সিলিন্ডারে রান্না করা হয়, অনেক জায়গাতে আবার লাকড়ির চুলাতেই রান্না করা হয়, যে কারণে অবৈধ গ্যাসের সংযোগ থেকে আগুন লাগছে না এরকমটি তারা নিশ্চিত করছেন। তারা যেটি বলছেন যে সিলিন্ডার বিস্ফোরণের কারণে তারা ধারণা করছেন যে যে মিন্টুর বাড়ির কথা বলা হচ্ছে সেই বাড়ি থেকে আগুনের সূত্রপাত এবং পরবর্তী সময়ে আশপাশের ঘরগুলোতে সেই আগুন ছড়িয়ে পড়ে। এবং যেহেতু ফায়ার সার্ভিস সময় মতো আসলে এই জায়গাতে এসে পৌঁছাতে পারেনি, তাদেরকে যথেষ্ট বেগ পেতে হয়েছে আগুন নেভানোর কাজে, যেটি গত রাতেই ফায়ার সার্ভিসের তরফ থেকে যে সংবাদ সম্মেলনটি করা হয়েছিল সেখানে বলা হয়েছে যে তাদের গাড়িগুলো ঠিকভাবে পৌঁছাতে পারে না এবং পারেনি। এবং যে এই করাইল বস্তির যে অংশটিতে আগুন লেগেছে সেটি আপনারা খেয়াল করলে দেখবেন যে একটি ঘরের সাথে আরেকটি ঘর একেবারেই লাগানো। এখানে হাঁটার যে রাস্তা সেটি খুবই সরু, যে জায়গাতে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো যে পর্যন্ত এসে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করবেন সেটি তাদের জন্য খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার ছিল। পাশাপাশি খুবই ঘনবসতিপূর্ণ একটি এলাকা। এই সময়টাতে আপনি খেয়াল করলে দেখবেন দর্শক আপনারা যে অসংখ্য মানুষজন এখানে বস্তিবাসী যাদের ঘর পুড়েছে তারা তো আছেই, এর পাশাপাশি অসংখ্য উৎসুক জনতা তারাও কিন্তু এই জায়গাতে এসে ভিড় জমিয়েছেন। তারা দেখছেন যে এই জায়গাতে যে ভয়াবহ আগুনটি লেগেছিল তারপর আসলে পরিস্থিতি কি সেটি দেখার জন্যে সেই উৎসাহ নিয়ে তারা কিন্তু এই জায়গাতে এসেছেন। গত রাতেও সেই উৎসুক মানুষের ভিড় ছিল, যে কারণে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভানোর ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হয়েছে। পানির সংকট ছিল, আমরা জেনেছি যে এখানে আপনার যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেন থেকেও কিন্তু আসলে পানি এনে আগুন নেভানোর কাজটি করতে হয়েছে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে যে এই করাইল বস্তির ঠিক পাশেই একটি বড় লেক রয়েছে, কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি কিংবা পানির লাইন সেই পর্যন্ত নেওয়া যায়নি, যে কারণে সেই জায়গা থেকে পানি এনে যে তারা আগুন নেভানোর কাজটি করবেন সেটি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা সম্ভব হয়নি। আর আরেকটি বড় ব্যাপার হলো যে করাইল বস্তিতে এরকম আগুন এটি কিন্তু আসলে নতুন কোনো ঘটনা নয়। এই বস্তির মানুষজন যারা রয়েছেন, বাসিন্দা যারা রয়েছেন, তাদের কাছে এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা ধরেই নেন যে হয়তো বছরে 1-2 বার এই বস্তিতে আগুন লাগবে, কিন্তু এবার যে মাত্রায় আগুন ছড়িয়েছে তারা বলছেন যে অন্য যে কোনো সময়ের তুলনায় এবারের আগুনটি অনেক বেশি ভয়াবহ ছিল, যে কারণে তাদের হিসেবে অন্তত 2000 ঘর এখানে পুড়ে গেছে। সেই মানুষগুলোর আসলে কি হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা কি হবে, তারা কেমন করে নতুন করে জীবন শুরু করবেন, সেই দুর্ভাবনা নিয়েই আমরা আজকের দিনে দেখছি যে তারা একেবারে অসহায়ের মতো তাদের ঘরে ফিরেছেন। পুড়ে যাওয়া ঘর কিংবা পুড়ে যাওয়া যে ভিটা রয়েছে সেই ভিটায় তারা ফিরে সেই দুর্ভাবনা নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন। গত রাতে এই বস্তিবাসীর যে মানুষজন যারা ক্ষতিগ্রস্ত, আগুনে যাদের ঘর পুড়ে গেছে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল, তাদেরকে রাতের খাবার দেওয়া হয়েছে, সকালের নাস্তাও নাকি দেওয়া হয়েছে। আমরা দেখছিলাম যে 2-1টি পরিবারে তারা বলছিলেন যে সকালের দিকে তাদেরকে খিচুড়ি দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে এই বস্তির পুড়ে যাওয়া অংশটিতে সবচেয়ে বড় সংকট হচ্ছে খাবার পানির সংকট, কারণ খাবার পানি নেই। হয়তো তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে কিংবা রান্না করা খিচুড়ি তাদের দেওয়া হচ্ছে, কিন্তু সাথে যতটুকু পানি দেওয়া হচ্ছে সেটি আসলে খুবই অপ্রতুল। আমরা অনেকগুলো পরিবারের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সকালের নাস্তা তারা পেয়েছেন, কিন্তু যতটুকু পানি দেওয়া হয়েছিল সেই পানিটি তাদের জন্য পর্যাপ্ত নয়, যে কারণে যে স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন কিংবা রাজনৈতিক দল যারা এই মুহূর্তে এই করাইল বস্তির পুড়ে যাওয়া মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন যেন তাদের খাবার পানির ব্যবস্থা করা হয়। কারণ আমরা খেয়াল করে দেখেছি যে খিচুড়ি প্যাকেট যেটি দেওয়া হয়েছে তার সাথে হয়তো আপনার 250 ml বোতল দেওয়া হয়েছে, একটি কিংবা 2টি বোতল দেওয়া হয়েছে, কিন্তু এখানে একদিকে যেমন পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ সেখান থেকে যেমন তাপ বের হচ্ছে, তার পাশাপাশি খোলা আকাশের নিচে এই মানুষজন এই মুহূর্তে আছেন, প্রচণ্ড রোদের মধ্যে তারা আছেন। তাদের খাবার পানির ব্যবস্থা করার জোর দাবি কিন্তু এই মুহূর্তে এই বস্তিবাসী তারা আমাদের কাছে করছেন। আমরা এখানকার একজন বাসিন্দাকে পেয়েছি, তার সাথে আমরা একটু কথা বলতে চাই এবং তার কাছে একটু ধারণা নিতে চাই যে ফায়ার সার্ভিস যে হিসেবটি দিয়েছে 1500 ঘর পুড়েছে সেটির সাথে আসলে তারা একমত কিনা। একটু বলবেন যে কতগুলো ঘর পুড়েছে, বা আমরা যেটা শুনলাম যে সিলিন্ডার বিস্ফোরণের কারণে নাকি আগুন লাগছে, একটু কি বলবেন? এইটা ঠিক আছে, সিলিন্ডার বিস্ফোরণ থেকে কিন্তু গ্যাস নাই, আজকে 3 মাস ধরে গ্যাস নাই। যখন ওই প্রায় 3 থেকে 4 মাস ধরে গ্যাস নাই, কিন্তু ওই যে সিলিন্ডার বিস্ফোরণ যে এর আগে যে বাড়িতে হইতো, এই যে বাড়িটা মেন্টুর বাড়িতে এবার ওই মেন্টুর বাড়িতে আগুনটা লাগছে, এই গ্যাসের লাগতে বাতাসে এদিকে আগুন যা। আমি যখন ওই বাড়ির সামনে, আমার সান্টু ভাইয়ের বাড়ির সামনে, ওনার দোকানে অনেক মাল, মজিবের দোকানে অনেক মাল, কোনো দোকানে মাল নাই, এর দোকানে মনে 2-3 লাখ টাকার মাল। আর যে বড় দোকান দুইটা, এই দোকানটার মাঝে ম্যাক্সিমাম মনে করেন যে কোটির কাছাকাছি হয়ে যাবো।
বলে কেমনে 1 কোটি টাকা সিগারেট তো ভাই অনেক টাকা, কিন্তু আমার দুঃখজনক একটা সকালতে যে খানা দিছে এই খানা মনে করেন কোনো একটা খানার উপযুক্ত না। এই যে নেতারা হনাইতেছে ওই দেখানো 200 লোক এখানে দেওয়া 30 জনের খাবার লোক হয়েছে মনে করেন 5 লাখের উপর হইব হিসাব করতে গেলে দিদি পড়ছে। এখন কিন্তু ভাই 2তলা 3তলা বাড়ি এখন দেওয়া যায় কি দেখেন আপনারা 2তলা 3তলা বাড়ি দেখেন 2তলার মেয়ে 3তলা হইলে ভাই কতগুলো একটা ফ্যামিলিতে থাকতে পারে লোক। এই যে খাবার যেটা দেওয়া হয়েছে এটা কি শুধু আপনার রাজনৈতিক দলগুলাই দিছে নাকি সরকারের পক্ষ থেকে কোনো খাবার দাবার না দেওয়া না হয়েছে? শুধু রাজনীতিক ওই যে দাঁড়িপাল্লা নাকি এটা ছিল আর কোনো লোক আয় না আর 2-3 জন আইছে কি না ও দেখি না কোনো এমনি কোনো অন্য কোনো খাবার দেয় না। সরকারি লোকজন আসছে, সরকার উপদেষ্টা না 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 সরকারের লোক কোনো আসে না। আশা দিছে 2 দিনে খাবার দিব এটা আমি শুনলাম, কিন্তু হনমিজ তো কোনো খাবারের কোনো আসে না। দিব দিব আশা দিয়া রাখছে সরকার বয়া নে দিছি বয়া। তো আমার দুঃখ একটা যে তো রাস্তাঘাটটা ঠিক করে দেয় আর যদি না বস্তি ভাঙ্গা দিব সরকারের কাছে একটা অনুরোধ ভাঙ্গা দিলে সবাই ডাকে সেরা যে বাবারা তোমরা বাড়িতে যাও তোমরা বাড়ি না তাহলে রাস্তায় গিয়ে ভিক্ষা করো এইটাও করতো কোন, কিন্তু যাতে আগুন না লাগায় এই অবস্থা মানুষের কষ্ট না দিয়া যে মানুষের মাইরা লাগে। আপনার কেন মনে হচ্ছে যে আগুন লাগাই দেওয়া হবে? হ্যাঁ এটা এটা আগুন লাগাইছে না এটা আগুন লাগছে ভাই এটা আমি মিশা কথা তো লাভ নাই কারণ সবাই মরতে হবে, কিন্তু এটা আগুন সিলিন্ডার ব্রাস্ট হয়ে এই অবস্থাটা হয়েছে এর আগে কিন্তু এইবার একটু লাগছে আগুনটা। ধন্যবাদ। আমরা এই বস্তির একজন বাসিন্দার সাথে কথা বলছিলাম, তিনি তার ক্ষোভের কথা জানাচ্ছিলেন যে এখানে 2-1টি রাজনৈতিক দলের তরফ থেকে তাদের হয়তো সামান্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এর বাইরে সরকারের পক্ষ থেকে এই ভয়াবহ সংকটাপন্ন যে সময় তারা আসলে এই মুহূর্তে পার করছেন সেই সময়টাতে সরকার যেভাবে তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল সেইভাবে সরকার এখন পর্যন্ত সরকারি উপদেষ্টা কিংবা আপনার নগর প্রশাসন তারা এখন পর্যন্ত দাঁড়ায়নি। সেই ক্ষোভের কথা কিন্তু এই বাসিন্দা আমাদের বলছিলেন। গতকাল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে এই পুড়ে যাওয়া বস্তিবাসীর পাশে সরকার সাধ্যমতো থাকবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, কিন্তু তাৎক্ষণিকভাবে আসলে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার ছিল সেটি নেওয়া হয়নি, এরকমটি কিন্তু আসলে বস্তির মানুষজন বলছেন। তারা বলছেন যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে টুকটাক খাবারের ব্যবস্থা করা হয়েছে, রাতের খাবার হয়তো দেওয়া হয়েছিল, সকালের নাস্তাও দেওয়া হয়েছে, কিন্তু এই যে পানির সংকট কিংবা আপনার যে পরিমাণ মানুষ এখানে ক্ষতিগ্রস্ত, যে পরিমাণ মানুষ এখানে না খেয়ে আছে সে অনুযায়ী যে সাহায্যটুকু আসছে সেটি খুবই সামান্য, যে কারণে তারা বারবার আহ্বান জানাচ্ছেন যে সরকারের পক্ষ থেকেও যেন পর্যাপ্ত সহায়তা নিয়ে পর্যাপ্ত খাবার নিয়ে পর্যাপ্ত পানি নিয়ে তাদের পাশে এসে দাঁড়ানো হয়। এর পাশাপাশি তারা পরিষ্কার করে বলছেন যে এখানে বেশিরভাগ ঘর একেবারেই ধ্বংসস্তূপ এই মুহূর্তে, সেগুলো নতুন করে মেরামত করে সেই ঘরে আবারও নতুন করে ঘর শুরু করা, নতুন করে জীবন শুরু করা সেটি তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটি ব্যাপার। সেই জায়গাতে সরকারের তরফ থেকে যদি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, ঘরগুলো মেরামত করে দেওয়া হয়, টিনের ব্যবস্থা করে দেওয়া হয়, সেক্ষেত্রে তাদের জন্য এই যে নতুন করে তাদের যে জীবন সংগ্রাম শুরু হলো সেটি হয়তো খানিকটা স্বস্তির হবে। এরকম একটি পরিস্থিতি চলছে। আপনাদের বলছিলাম দর্শক যে এখানে অগন্তি মানুষজন তারা এখানে ভিড় জমাচ্ছেন, যে কারণে এখানে যে তদন্ত কমিটি কাজ করছে কিংবা বস্তির পুড়ে যাওয়া যে ঘরগুলো রয়েছে সেই ঘরের যারা বাসিন্দা রয়েছেন, যারা এই মুহূর্তে তাদের ঘরে অবশিষ্ট কোনো কিছু আছে কিনা সেটি খোঁজার চেষ্টা করছেন, সেই মানুষজনও কিন্তু আসলে ঠিকভাবে এখানে পৌঁছাতে পারছেন না। একই সাথে এখানে খাবার ব্যবস্থা যেটি আসলে করা হচ্ছে, আমরা শুনছিলাম যে সকালে নাস্তা দেওয়া হয়েছে, হয়তো দুপুরের খাবারও দেওয়া হবে, কিন্তু এখানে আসলে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত সেই হিসেব মেলানোটাও কিন্তু খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। আপনারা খেয়াল করলে দেখবেন একেবারে স্রোতের মতো করে উৎসুক মানুষজন এখানে এসে ভিড় জমাচ্ছেন। আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের এই ব্যাপারটি আসলে নিয়ন্ত্রণ করা খুবই দরকার, নতুবা নতুন করে এখানে আরও এক ধরনের সংকট তৈরি হবে। কারণ যে ধ্বংসাবশেষ যেগুলো রয়েছে সেগুলো থেকে অনেকেই শঙ্কা করছেন যে অনেক কিছু হয়তো চুরি যাবার এক ধরনের সম্ভাবনা রয়েছে, কারণ এখানে সবাই যে আসলে উৎসুক জনতা সেটি বলা যাবে না, অনেকে হয়তো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে এসে থাকতে পারেন, এরকমটিও কিন্তু আসলে বস্তির লোকজন আমাদের কাছে করছেন। কড়াইল বস্তিতে সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে আগুন লেগেছিল, সে সময় অর্ধশত ঘর পুড়েছিল, এবার বলা হচ্ছে যে ১৫০০ ঘর পুড়েছে। তাদের পুনর্বাসনের ব্যবস্থা কি হবে? কারণ এরকম বস্তিতে আগুন প্রতি বছরই লেগে থাকে, যে কারণে নগর প্রশাসন প্রতিবারই আসলে যেটি বলে থাকে যে এই বস্তির সুষ্ঠু ব্যবস্থাপনা
এখানে একেবারে ঝুঁকিপূর্ণভাবে যে বিদ্যুতের লাইন টানা হয় কিংবা ঝুঁকিপূর্ণভাবে যে মানুষগুলো এখানে থাকেন তাদের জীবনমান উন্নয়নের জন্য তাদের নানা ধরনের পরিকল্পনা থাকে, যে পরিকল্পনার কথাগুলো মূলত আমরা আগুন লাগার পরপরই শুনে থাকি, কিন্তু পরবর্তী সময়ে তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়, সেই পরিকল্পনা নিয়ে আর আগানো হয় না, সেই কথাগুলো ভুলে যায়। এবারও কিন্তু সেরকমটি হয়েছে। তবে এই বস্তির মানুষজন খানিকক্ষণ আগেই দর্শক শুনছিলেন যে একজন বলছিলেন যে তারা চাচ্ছেন যদি তাদেরকে এখানে রাখা হয় সেক্ষেত্রে তাদেরকে যেন নিরাপদভাবে এখানে থাকার ব্যবস্থাটুকু করে দেওয়া হয়, সেই আহ্বান কিংবা সেই দাবিটুকু এই বস্তির মানুষজন করছেন। এই হচ্ছে মোটামুটি কড়াইল বস্তির পরিস্থিতি। আমরা এখানে আছি, আমরা নিশ্চয়ই প্রতিনিয়ত আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব। তবে শেষ করার আগে আরও একবার বলতে চাই যে এই বস্তির পুড়ে যাওয়া অংশের যারা বাসিন্দা রয়েছেন, যাদের ঘর পুড়ে গেছে, যাদের সহায় সম্বল সব কিছু পুড়ে গেছে, সেই মানুষজনের হয়তো খাবারের টুকটাক ব্যবস্থা হচ্ছে, কিন্তু তারা বারবার অনুরোধ করছেন যেন এখানে পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা করা হয়। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা আসলে খাবার পানির জন্য খুবই কষ্ট পাচ্ছে, খাবার পানির কোনো ব্যবস্থা তারা এই জায়গাতে করতে পারছে না, যে কারণে সামাজিক কিংবা রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তাদের তরফ থেকে যেন পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয় সেই আহ্বানটুকু এখানে করছেন। এখানে আরেকটি ব্যাপার উল্লেখ করবার মতো, সেটি হলো যে শুধুমাত্র যে ঘর পুড়েছে সেরকমটি নয়। আমরা খবর পাচ্ছি যে এখানে অনেকগুলো দোকান ছিল, ব্যবসা প্রতিষ্ঠান ছিল, কারণ এই বস্তির যারা বাসিন্দা তাদের বাজার করার যে ব্যাপার থাকে, নিত্য পণ্য কেনার যে ব্যাপারগুলো থাকে, সেগুলো মূলত বস্তির বিভিন্ন দোকান থেকেই তারা মিটেছেন। অনেকগুলো দোকান পুড়ে গেছে, দোকানের মালামাল একেবারে পুড়ে গেছে, সেই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে কারণে তারাও দাবি করছেন যে একদিকে ঘরগুলো মেরামত করা, ঘরের পুনর্বাসনের ব্যবস্থা করা, পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যারা রয়েছেন তাদের পুনর্বাসনের ব্যাপারটিও যেন সরকারের তরফ থেকে দেখা হয় সেই দাবিটুকু করছেন। আমরা কড়াইল বস্তিতে আছি, নিশ্চয়ই পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে আমরা যুক্ত হব।